ভালোবাসি তিতির। আমি তোকে খুব ভালোবাসি। এতদিন বলিনি কেন? তাহলে এটা আমি কত শুনতে চেয়েছি জানেন? এই তো এখন বললাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও ভালোবাসি ঈশান ভাই, খুব ভালোবাসি। আচমকা ঈশান সরে গেল তিতিরের থেকে। জড়িয়ে ধরা মানুষটা হুট করে এমন সরে যাওয়ায় চমকে গেল তিতির। নিজে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ঈশান ততক্ষণে সরে গেছে বেশ খানিকটা। রুম ছেড়ে বারান্দার দিকে পৌঁছাচ্ছে। তিতিরের কাছে যাওয়ার আগে ঈশান এক ঘটনা ঘটিয়ে ফেলল। তিতির পাখির খাঁচা খুলে দিল। টিয়া পাখির জোড়া ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের পলকে চোখের আড়াল হলো। তিতির আর্তনাদ করে উঠল। পাখি জোড়া তার ভীষণ প্রিয়, সব সময়ের সঙ্গে। ঈশান অভয় পাখি দুটোকে কেন ছেড়ে দিল? তিতির দৌড়ে যাচ্ছে বারান্দা থেকে। কি আশ্চর্য! সেখানে কয়েক পা এগোলো সে বারান্দায় পৌঁছবে, সেখানে অনন্ত কাল ধরে দৌড়াচ্ছে, বারান্দা পাচ্ছে না। ঈশান পাথরের মতো নির্বিকার দাঁড়ালো রেলিংয়ে ঘেঁষে। হঠাৎ তিতির অবাক করে ঈশান কেমন কাত হয়ে গেল পিছন দিকে। কি ঘটছে বুঝতে না পারে চিৎকার করে হাত বাড়ালো ঈশানকে ধরতে। সম্ভব হলো না। তার আগে রেলিং ছেড়ে পড়ে গেছে ঈশান। তিতির এখনও সেই আগের জায়গায় দাঁড়িয়েছে। চিৎকার করে কেঁদে উঠল না। সামনে এগোতে না পারার আক্ষেপ। পাগল প্রায় সে ঈশান। ঈশান তো পড়ে গেল এত উঁচু থেকে। সে বাঁচাতে পারল না। তার সামনে ঘটল সব। কি আশ্চর্য! আরেক সমস্যা। তিতির ঈশানের নাম ধরে ডাকতেও পারছে না। কতবার চেষ্টা করছে, গলা দিয়ে সামান্য আওয়াজটুকু হচ্ছে না। চোখ জোড়া থেকে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। বহু কষ্টে সে পৌঁছালো অবশেষে বারান্দায়। রেলিং ধরে ব্যস্ত হয়ে ঝুঁকতেই দেখল ঈশান পড়ে যাচ্ছে। ভাবলেহীনভাবে তাকানো তার দিকে। তিতির এভাবে জোরে সোরে চিৎকার করে উঠল। শব্দ হলো গলা দিয়ে। যাবেন না আমাকে ছেড়ে ঈশান ভাই? লাফিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো তিতির। হাত দুটো এখনো সামনে, কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। বারান্দায় গ্লাস বন্ধ পেয়ে থমকে গেল তিতির। স্তব্ধ হয়ে গেল। আর চারপাশে ব্যস্ত চোখে তাকালো। ঘরময় অন্ধকার। সে তার বিছানায় বালিশ ভিজে একাকার। স্বপ্ন দেখছিল সে। খাঁচাটা বারান্দায় গ্লাসের সামনে ঝোলানো। পাখি জোড়া একে অপরকে ঘেঁষে ঝুমোচ্ছে। তিতির জোরে জোরে শ্বাস নিল। শ্বাসকষ্ট হচ্ছে তার। জোরে জোরে শ্বাস নিল। শ্বাসকষ্ট হচ্ছে তার। পাশ ফিরে বেড সাইডের টেবিলে ড্রয়ার হাতে ইনহেলার বের করে নিল। টানলো দু তিনবার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের বাঁ পাশটা এখনো লাফাচ্ছে। পানি খাওয়ার জন্য হাত বাড়াতেই খালি জগ। বোতল চোখে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল সে। দু হাতে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে মুখ ডলল। ঘড়ি টিক টিক শব্দ হচ্ছে উত্তরের পাশের দেওয়াল থেকে। অন্ধকারে দেখা যাচ্ছে না। বিছানা হাতড়ালো সেলফোন খুঁজতে। পেল বালিশের নিচে। ফোনে 2টো বাজে। ঘুমিয়েছে বেশিক্ষণ হয়নি। ঘুমের সাথে স্বপ্নটাও সম্ভবত দেখা শুরু করছে। চোখ বুজে মাথায় ঠেকায় বিছানার হেডবোর্ডে। অস্থির লাগছে। কেন দেখলো এহেন স্বপ্ন? ঈশান তাকে ভালোবাসে বলছে। হাসি পেল তিতিরের। এসব স্বপ্ন কল্পনা করে না সে, তাও দেখছে। অবচেতন মন এসব ইশারা করছে বুঝি তাকে। ঈশান কোথা থেকে আসবে? ঈশান তো আজ ঢাকা গেছে, কবে ফিরবে তাও জানা নেই। বড় মামুনিকে জানিয়েছে কি এক জরুরি কাজ, আগে আসার চেষ্টা করবে। ঈদের আগে। এটা কোনো কথা? বাড়ির সকলে আপসেট এক প্রকার। রাইসুল সাহেব তো চিল্লাপাল্লা করছেন কয়েক দফা স্ত্রীর সাথে। মাঝখান থেকে রাহেলা দেওয়ান পড়েছে বিপদে। স্বামী আর ছেলে টম অ্যান্ড জেরির ঝগড়ায় সে মধ্যস্থতা করতে তৈরি সবসময়। তিতির বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পানির বোতলটা হাতে দরজা খুলে বের হয়। শরীরটা কাঁপছে। দুঃস্বপ্নগুলো তার পিছু ছাড়ে না। বাবা মা চলে গেছে কীভাবে? এই কাহিনী শোনার পর থেকে এই সমস্যাটা তার শুরু হয়েছে। সে বহু আগের থেকে। ডিপ্রেশনে থাকলে বেশি হয় এ ধরনের স্বপ্ন। আজকাল প্রায় হচ্ছে। এই মাসে প্রায় রোজই দেখেছে এ ধরনের স্বপ্ন। দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো পানির জন্য। ফ্রিজ খুলে পানি মেশালো নিজের বোতলে। ড্রয়িংয়ে বসে খেলো কয়েক ঢোক। ডিম লাইট জ্বলছে বাড়ি জুড়ে। সবাই ঘুমিয়ে নিশ্চয় এই সময়। তার ঘুম ছুটে গেছে। এখন সেহরির আগে তার ঘুম ধরবে না। কেউ একজন ছাদে থাকলে ছাদে গিয়ে হাওয়া খেত সে। তা সম্ভব নয়। কেউ নেই জেগে। অগত্যা এসব অদ্ভুত চিন্তা মাথা থেকে ছেড়ে নিজের ঘরে এলো সে। এপাশের দিকে সে আপাতত একাই।
ঈশানের পাশের রুমে না থাকা মানে সম্পূর্ণ ফাঁকা এই উত্তর সাইডটায়। নিশি, নুরি, নয়ন সকলের রুম দোতলার দক্ষিণ দিকে। তিতির দরজা আটকে বসে রইল বিছানায়, দম বন্ধ লাগছে। ঈশান ফোন করবে একবার, পৌঁছালো কি না সময় দেখলো, আবার পৌঁছায়নি হয়তো কয়েক ঘন্টার পর। এত রাতে কি এমন দরকার ছিল যে যেতেই হতো? এতই যখন তারা, তাহলে তাকে নিয়ে আবার ওই নদীর ধারে কে যেতে বলেছিল? তিতির বারান্দায় থাই গ্লাস খুলে দিয়ে বসে। বাইরে প্রচুর বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বিছানায় পা ভাঁজ করে বসলো। আচ্ছা, ঈশানকে তাকে কিছু বলতে গিয়েও ছিল সেখানে? আজ তো হিসেব মতো তার হাড্ডি মাংস আলাদা করার কথা ছিল ঈশানের, তা করলো না কেন ঈশান? তিতিরের মাথা কাজ করলো না, গা এলিয়ে দিল বিছানায়। বিশাল বাড়ির এসি কামরায় স্যালাইন দেওয়া রুষা ঘুমাচ্ছে গভীর ঘুমে। কিছুক্ষণ আগে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে। চারতলার বাড়ির নিচে গাড়ি এসে থামলো একটা। দারোয়ান সালাম ঠুকে গেট খুললো। ব্যক্তিটি গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে উঠে এলো দোতলাতে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘুমন্ত মেয়েটাকে দেখলো, কেমন বাচ্চা বাচ্চা মুখখানা। দরজা আটকে চেয়ার টেনে পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। তাকালো রুষার হাতের দিকে। কোনো অব্দি দাগ, সূচের ফুটো জায়গায় জায়গায় অজস্র। আমার ভালো থাকা হলো না কেন? কি দোষ ছিল আমাদের? আদৌ দোষ ছিল কি? ছিল না। ওটা ভুল ছিল না, জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, যার মাসুল আমাদের দিতে হচ্ছে, তাই না? সব ঠিক করে দিব আমি। সব এই যন্ত্রণা থেকে শীঘ্র মুক্তি এনে দেব আমি, কথা দিলাম। রুষা ঘুমের ঘোরে মাথায় রাখা হাতটা টেনে নিল। মুখে হাসি দেখা গেল। হাতটায় আলতো চুমু খেলো ঘুমের ঘোরে। শক্ত করে রেখেই ঘুমের দেশে পাড়ি দিল। সাজিদ গভীর ঘুমে মগ্ন। পাশে একই অবস্থায় অনিমা ঘুমাচ্ছে। 3 কামরার ফ্ল্যাট বাসার অপর দিকের কামরায় নিয়াজ ঘুমোয়। মূলত তারা একই বাসায় থাকে ঢাকাতে। নিয়াজের অফিস সাজিদের বাসা থেকে 10 মিনিটের পর। বন্ধুকে অন্য কোথাও একা থাকতে দেওয়ার মানেই হয় না। বিগত কয়েক বছর হলো একসাথে থাকে তারা। সাজিদের ফোন শব্দ করে বাজছে। অনিমার ঘুম ভাঙলো আগে। বিরক্তি মাখা চোখে তাকালো। এদিক ওদিক হাতড়ে ফোনটা খুঁজতে পেল না। কুমিরের মতো ঘুমানো সাজিদকে ধাক্কা দিল কয়েকবার। ঘুমের ঘোরে বিরক্তিসূচক করে আবার ঘুমে মগ্ন হলো সে বেচারা। ফোনটা কোথায় সেটা টের পেল, তাও দেখা যায়। নিয়াজ বিরক্ত মুখে ঢুলতে উঠে ড্রয়িং রুমের সোফার উপর পড়ে থাকা সাজিদের ফোনটা হাতে নিল। চোখ ডলতে ডলতে গিয়ে ধাক্কা দিল ওদের বেডরুমে। ঘুমন্ত কণ্ঠে ধমকে উঠল, শালা, ফোনটা ভেঙে ফেলবো, ধর নিয়ে যা। বাইরে নিয়াজের গলা শুনে ফোনের অস্তিত্ব টের পেল অনিমা। গলা উঁচিয়ে ডাকলো, খোলা আছে, আয় ভিতরে। নিয়াজ দরজা ঠেলে ঢুকলো ভেতরে। ততক্ষণে সাজিদ পিট পিট করে তাকিয়ে উঠে বসছে। ক্রমাগত ফোনটা বেজেই যাচ্ছে। নিয়াজ রাগের মাথায় ছুড়ে মারতে চাইলো, ফোনটা মারল না। আলতো ঢেল দিয়ে রাখলো সাজিদের পায়ের কাছে। আঙ্গুল তুলে সতর্ক করলো, দ্বিতীয়বার ফোনে যেন লাউড দিয়ে এমন যেখানে সেখানে ফেলে না আসে। সাজিদ সেসবে কান দিল না। চোখ ডোলে তাকালো ফোনের দিকে। থানা থেকে ফোন। এত রাতে বিরক্তিকর। ফোনটা কানে তুলল। কথা বলল সময় নিয়ে। বলার থেকে বেশি শুনেই যাচ্ছে। ভুরু কুঁচকে এসেছে তার। আচমকা চেঁচিয়ে উঠল, হোয়াট? কখন? নিয়াজ সবে বেরিয়ে গেছিল ওদের রুম থেকে। সাজিদের এমন উত্তেজিত কণ্ঠে আবার ঘরে ঢুকলো। অনিমা আগ্রহ চোখে তাকালো সাজিদকে। সাজিদ হা হুঁ করে যাচ্ছে। মুখে ঘুমের রেশমাত্র আর নেই। দ্রুত পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। কানে এখনো ফোনটা ধরা। আমি আধ ঘন্টায় পৌঁছাচ্ছি। ফোনটা রেখে মাথা নাড়ালো দুদিকে হতাশায়। নিয়াজ জিজ্ঞেস করলো, কি হলো? ফোর্থ? কথাটা কানে আসতে নিয়াজ অনিমা একসাথে চিৎকার করে উঠল প্রায়। হোয়াট? চোখাচোখি হলো তিনজনের। অনিমা বিছানা থেকে নেমে আসলো। ব্যস্ত গলায় স্বামীকে জিজ্ঞাসা করলো, কোথায়, কবে? হয়তো ঢাকাতে। পুরান ঢাকায় লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গার ওপাশে। কিন্তু? নিয়াজের ঘুম ছুটে গেছে। টনটনে গলায় বলল, কিন্তু? সাজিদ তাকালো দুজনের দিকে, গম্ভীর গলায় বলল, মেয়েটা আমাদের এলাকায়। খুনটা রাতে হয়েছে। লাশটা নিয়ে আসা হয়েছে আজই। তারপর ফেলা হয়েছে এখানে। পোস্টমর্টম হয়েছে? নিয়াজের কথায় মাথা নাড়ল সাজিদ। হয়নি। নিখোঁজ মেয়েটা ছিল কাল বিকেল থেকে। বা পরিবার ভেবেছে কোনো বন্ধু বান্ধবের কাছে গেছে। তবে এশার নামাজের পর খোঁজ না পায় পুলিশ জানায় আজকে সদরঘাটে লাশ উদ্ধার করা হয়েছে মেয়েটার। সম্পূর্ণ অবস্থায় ধরা হচ্ছে। তারপর বাকিটা পরে জানা যাবে।
মেয়েটা আমাদের হারুসের মেয়ে সুবর্ণা। অনিমা নিয়ে দুজনের মুখটা চুপসে গেল। সাজিদ বের হবে দ্রুত বাথরুম থেকে। এ নিয়ে চতুর্থবার কেস সাজিদের। আগে তিনটি আনসলভ বলা চলে এক প্রকার, কারণ আসামি ধরা পড়েনি। 3 খুনের স্টাইল এক, প্রথমে তারপর গলা টিপে হত্যা। তদন্ত চলছে এ নিয়ে। এরই মধ্যে 4 নাম্বার। গা শিউরে উঠল অনিমার। নিয়াজ গম্ভীর মুখে বসেছে চেয়ারটায়। সাজিদ দ্রুত তৈরি হয়ে নেয়। নিয়াজ উঠে দাঁড়ায়। যাবো তোর সাথে। মাথা নাড়ে দুদিকে সাজিদ। অনিমাকে দেখে বলে, তোর বোনকে দেখ, আমি আসছি। ও একা ভয় পাবে আজকে। নিয়াজ মাথা নাড়ে। গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় সাজিদ। আগামীকাল তাদের বাড়ি ফেরার কথা ছিল। পরিকল্পনাটা জলে ডুবে গেল হয়তো। অনিমা বিছানায় গিয়ে পা তুলে বসলো। চিন্তারত নিয়াজের দিকে তাকিয়ে বলল, তোর কি ধারণা সাসপেক্ট সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলার? নিয়াজ ভাবুক ডলে। ভুরুজোড়া কুঁচকালো। তার মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। গম্ভীর গলা বলল, দুটোই। তার থেকে বড় কথা, সে সবাইকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। টের পাচ্ছিস কেমন সেটা? একই ধরনের সব কিছু, চারটে কম বেশি একই বয়সের সব মেয়েগুলো এতদিন দূরে ছিল, এবার তো আমাদের এই ছোট্ট গ্রামে। বুঝতে পারছিস? সাজিদের দায়িত্ব। ওর এলাকার ঘটনাটা করে চ্যালেঞ্জ ছুড়লো নাকি? তোর মনে হয় না সেটা? অনিমা মাথা নাড়ে। চোখে মুখে উদ্বেগ। সাজিদের পোস্টিং এখানে হওয়ার পর দুটো কেস এসেছে একই রকম। যদিও দুটো ভিন্ন ভিন্ন এলাকার, তবে লাশ ঘুরে ফিরে একই জায়গায় পাওয়া যায়। ওপার থেকে বিশেষভাবে সাজিদকে দায়িত্ব দেওয়া হয়েছে কেসটার জন্য। বিগত 1 বছর হলো এই কেস নিয়ে পাগল প্রায় সাজিদ। একের পর একটাই ঘটনা রিপিট হচ্ছে। এতদিন এদিকটায় থাকলো, এখন তাদের এলাকায়। নিজের পরিচিত সবার জন্য চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। নিয়ার চোখ মুখ শক্ত করে উঠে গেল। অনিমা জানে বেচারা কী ভাবছে। খানিক পরে নিজের ফোনটা নিয়ে এসে বসলো ড্রয়িং রুমে। অনিমা বেরিয়েছে। নিয়াজ ফোন হাতে চোখ বুজে আসা সোফায়। অনিমা রিমোটটা হাতে টিভি ছেড়ে দিতে দিতে বলল, ভাবিস না এত, নিশিকে কল কর, আমি চা করে আনি। নিয়াজ মুখ তুলে সময় দেখে। এত রাতে মেয়েটাকে কল করবে? ঘুমটা নষ্ট হবে। আমার মনটাও মানছে না। যে মেয়ে খুন হয়েছে নিশির ভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট, অর্থাৎ নিশির ব্যাচমেট। মাথা ঝিমঝিম করে উঠে নিয়ে যায়। 7-5 না ভেবে কল করে মেয়েটাকে। দুবার কল কেটে তৃতীয়বার কল রিসিভ হলো। নিশি ওপাশে ঘুমে কাতর অস্ফুট স্বরে উত্তর দিল। নিয়াজের বুকটা জ্বালা পোড়া করছে। নিশি, বিরক্ত করলাম খুব? একদমই না, মিস ইউ। নিয়াজের এমন কণ্ঠে ঘুম ছেড়ে পারল নিশি। ঝটপট বিছানায় উঠে বসলো। ব্যস্ত গলা বলে, কিছু হয়েছে নিয়াজ? নিয়াজ জোরে জোরে শ্বাস নেয়। মিহি গলা বলে, সুবর্ণা নামের কাউকে চেনো? নিশি অবাক হয়। এত রাতে সুবর্ণার খোঁজ করায়? চিনব না কেন? তারই ব্যাচমেট। তাছাড়া এই এলাকা তার। চিনি তো, ওই যে মেইন রোডের উঠতে ওপাশে যে একতলা বাড়িটা, ওদেরই। আমাদের ব্যাচের, সেম ডিপার্টমেন্ট। খানিকটা থামলো নিয়াজ। ও চুপ করে রইল। তার মানে সুবর্ণা এত বড় একটা ঘটনার কথা জানা নেই ওদের। গলা পরিষ্কার করে নিয়ে বলল, শি ইজ নো মোর। আঁতকে উঠল নিশি। নো মোর মানে? আজ সকালে ক্লাসে দেখা হয়েছিল মেয়েটার সাথে, ভালো স্টুডেন্ট, তবে বেশ ইন্ট্রোভার্ট। মানে কি? একে একে যতটুকু জানে ঘটনা খুলে বলল ও নিয়াজ। নিশি যেন আকাশ থেকে পড়ল, ডুকরে কেঁদে উঠল। অভাবনীয় বিষয় এটা। স্বপ্নেও ভাবতে পারেনি মার্ডার হলো এখানে। লাশ সদরঘাটে মানে কি? আর কিছু জানতে পারিনি। সাজিদ গেছে, পরে যা জানতে পারি জানাবো। নিশি কেঁদেই যাচ্ছে। নিয়াজের মনে হলো এত রাতে মেয়েটাকে কথাটা বলে আপসেট না করে দিলেই পারত, কিন্তু তার অস্থির লাগছে। নিশির সাথে এখন কথা বলতে না পারলে দম আটকে আসতো তার। খানিকটা নিজেকে ধাতস্থ করে শুকনো গলা বলল, আপাতত বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই, কেমন? আমরা কাল যেতে চেয়েছি, দেখি সাজিদ আসুক। কেসের মোড় কোন দিকে যায়? তুমি, নুরি, তিতির, তমা ওদেরকে বলে দিবে একদমে যেন বাইরে না বেরোয়, কেমন? অবস্থা খুব একটা সুবিধার নয় যেহেতু। নিশির নাক টানলো। ভাঙা গলা বলল, ভাইয়া বারবার নিষেধ করে গেছে আমাদের বাইরে না যেতে। আমাদের কাউকে কেউ শুনি না, এসব কারণেই হয়। কোথায় গেছে ঈশান? নিশি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। ঢাকাতে গেল, বলেনি তো। নিয়াজ অবাক হয়। এমনিতে 2-1 দিনের জন্য ঢাকায় আসলে ঈশান বরাবরই তাদের বাসায় উঠত, আর তারা সকলে কখন কোথায়
যাওয়া আসা করে, সবসময় একে অপরের কাছে আপডেট থাকে। চিন্তার ভাঁজ পড়ল নিয়াজের কপালে। কবে এসেছে? কবে মানে? বলো কখন? রাতে রওনা দিয়েছে, 11:30টার দিকে সম্ভবত। আরও অবাক হলো নিয়াজ। সন্ধ্যার পরে গ্রুপ কলে আড্ডা দিয়েছে তার কিছুক্ষণ। ঈশান অবশ্য সবটা সময় কলে ছিল এমনটা না। তারপরে একবারও তো বলল না ঢাকা আসার কথা। অনিমে সাজিদ জানে কি? তবে নিশি এত সব প্রশ্ন করলো না। নরম গলায় বলল, ঈশান তোমাদের জন্য চিন্তা করে তাই বলছে, বুঝতে পারছো এখন? তাছাড়া এখন তো প্রমাণ হয়ে গেল ভয় পাওয়াটার অমূল নয়। কিন্তু যেহেতু এতগুলো একই পরিবারের, তার উপর খুনি ধরা পড়েনি, তার উপর আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো, একদম নিজের সাথেই বলা ছিল চোখের সমানে। সতর্কতার চূড়ান্তে থাকতে হবে। কিন্তু কেমন? আমি জলদি চলে আসবো, টেনশন না করে এখন ঘুমাও। নিশির সাথে আরও 2-4 মিনিট কথা শেষ করে ফোন রাখলো নিয়াজ। অনিমা নিউজ চ্যানেল দিয়েই গেছে, সেই খবর দেখানো হচ্ছে। অনিমা 2 কাপ চা নিয়ে এসে বসলো সোফায়। 1 কাপ নিয়াজের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, কথা হলো? হুম। সাজিদ ফিরুক, চিন্তা করিস না, দ্রুত বাড়ি যাব। নাকি কাল তুই যাবি? আমরা না। নিয়াজ থামিয়ে দিল অনিমাকে, মাথা নাড়ল দুদিকে। চাপ নেই, ওদের সকলের ভার্সিটি অফ, আজ থেকে বাড়িতেই থাকবে। তাছাড়া সতর্ক করলাম। আর ঈশান? ঈশানের কথা বলতে গিয়ে থমকালো নিয়াজ। চায়ের কাপে চুমুক দিয়ে অনিমার দিকে ফিরল, গম্ভীর করে বলল, ঈশান ঢাকা আছে বলছে তোদের কিছু? অনিমা চমকালো, মাথা নাড়ল দুদিকে। না তো। ঈশান ঢাকা এসেছে আজ রাতে। বলিস কি? উঠেছে কোথায়? সময় দেখলো নিয়াজ। সেহরির সময় হয়ে গেছে, 4টা বাজে। 11:30টায় রওনা দিল, আরও ঘন্টাখানেক আগে পৌঁছানোর কথা। জানি না, কল করবি নাকি? সকালে করি, এখন ঘুমাচ্ছে নিশ্চয়। কথাটা বলে চিন্তায় রয়ে গেল। রুষাকে নিয়ে হাজার একটা চিন্তা থাকে তারা। রুষা এখন ঢাকাতে আছে, মহা সমস্যার ব্যাপার স্যাপার। এর মধ্যে কোনো কাজে ঈশানকে ঢাকা আসতে হলো। হিসাব মিলছে না। ঈদের বাকি আর 6 দিন। এদিকে ঈশান অফিস থেকে তো নাকি রিজাইন করে নিয়েছিল সে। তাহলে নিজের কোম্পানির কোনো কাজে আসতে পারে। চায়ে চুমুক দিয়ে টিভির পর্দায় চোখ রাখলো দুজনে। ব্রেকিং নিউজ দেখাচ্ছে, লাইভে দেখাচ্ছে লাশ উদ্ধার, কোথায় লাশ পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। সাজিদকেও দেখতে পাওয়া গেল ফোর্সে। তাকে দেখতে সাংবাদিকদের ঘিরে ধরল এক প্রকার। এক কথা সংক্ষিপ্ত জবাব দিয়ে সাজিদ সরল সেখান থেকে। শহরে উত্তপ্ত অবস্থা হয়ে যাবে কাল দিন হওয়ার পর মাত্র। বুঝতে বাকি রইল পরিস্থিতি দেখে। হাতের ঘড়িখানা খুলে মায়ের রুমে ঢুকলো রাহাত। রানী বেগম অবস্থায় স্থিতিশীল। ঈদের 3 দিন পর আবার সিঙ্গাপুরের ফ্লাইট, আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। রানী বেগমের পাশে ঘুমাচ্ছে, তাকে দেখাশোনা করার জন্য যে মেয়েকে রাখা হয়েছে, মেয়েটি খুব কাজের, সাতকুলি কেউ নেই। রানী বেগম সুস্থ থাকাকালীন নিয়ে এসেছিল মেয়েটাকে, সেই সাথেই থাকে তাদের। এতদিন পাসপোর্ট ভিসা না থাকা, সময় মতো না হয় দেশের বাইরে যাওয়ার সময় মেয়েটিকে নিতে পারছিল না তারা। তবে এবার সেসব ঝামেলা মিটছে। রাহাত খানিকটা নিশ্চিত তখন। সে পুরুষ মানুষ, মাকে সামলাতে একজন মহিলা মানুষের খুব দরকার হয়। মায়ের গায়ে চাদরটা ভালো মতো টেনে নিজের ঘরে এসে ঢুকলো। শরীরটা বেশ ক্লান্ত। অফিস, মাকে নিয়ে এত টেনশন, সব কিছুই তো জর্জরিত। দরজা আটকে শার্ট খুলে গায়ে এলিয়ে দিল বিছানায়। গোসল করে লম্বা একটা ঘুম দরকার। ঘাড় কাত করে টেবিলের উপর তাদের ফ্যামিলি ফটো পাশাপাশি রাখা তিতির ফটো ফ্রেমটা হাতে নিল। এটা তিতির বারান্দায় দাঁড়ানো। দিনাজপুর থাকতে তো তারা তো পাশাপাশি বিল্ডিংয়ে থাকতো। সেখানে কোনো এক বৃষ্টির দিনে তিতিরের বৃষ্টি ভেজা একটা ছবি। ছবিটা তার ভীষণ প্রিয়। আর এটাই ছিল তার মানিব্যাগে। সেটা কোনোভাবে হারিয়ে গেছিল। রাহাত ছবিটা বুকে চেপে ধরল। সব কিছুর মাঝে থেকে 1 সেকেন্ডের জন্য এই পরীকে ভুলতে পারে না। ভিতরটা পুরো ছাই হয়ে যায়। চোখের সামনে এই একটা মেয়ের মুখ ভেসে ভেসে বেড়ায়। দীর্ঘশ্বাস ফেলে রাহাত বিছানা ছেড়ে উঠে বসে, তাওয়ালে হাতে বাথরুমে ঢোকে। যতবার তিতির মুখ ভেসে ওঠে, সেদিনের বলা তিতিরের সবগুলো শব্দ কানে ভেসে আসে। বাড়ি খায় তার। মাথা যন্ত্রণা শুরু করছে। দুনিয়ার আর কিছু ভাবতে পারে না সে। তার একটু গাফিলতির জন্য পরি আজ অন্য কারো স্ত্রী। কি করে এই কঠিন সত্যিটা মেনে বাঁচবে সে? সজোরে আঘাত করলো দেওয়ালে। একের পর এক ক্ষান্ত হলো না, ক্রমাগত বেশ কয়েকটা আঘাত করলো। হাত ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। শাওয়ার জোরে ছেড়ে রাখা পানির সাথে ভেসে যাচ্ছে রক্ত। মেঝের দিকে তাকালো, সাদা টাইলসের উপর পানি, রক্তলাল। 2 হাত দেওয়ালে রেখে জোরে শ্বাস আটকে দিল। দম আটকে আছে।
মেয়েটাকে চাই তার। এতদিন একটা কথা সে বুঝে গেছে, তিতির ছাড়া এ জীবন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারা তার জন্য সম্ভব নয়, পারবে না সে। এত বছরের ভালোবাসা অন্য কারো দিয়ে এভাবে ছন্নছাড়া জীবন তার চলবে না, একদমই না। রাহাত দুহাত মাথার চুল পেছনে ঠেলে দেয়, হাত জ্বালাপোড়া করছে, তবে তার বুকের বাঁ পাশের ব্যথার কাছে এটা নগণ্য মাত্র। হাতে উল্টো তাকিয়ে রইল সেই কাটা জায়গাগুলোর দিকে, রক্ত এখনো গলগলি পড়ছে। হাতটা আলগোছে ঠেকালো কপালে, রক্ত মাখা হাতটা কপালে রাখলে পানির কণার সাথে রক্তও গড়িয়ে পড়ল চোখে মুখে। চোখের পানিতে ভাসল একই সাথে মুখটা। রক্ত হলো আঁকেজোড়া। তিতির আমার, পুরোটা আমার। আমি একতরফা প্রেমিক হয়ে আগাছা হয়ে পড়ে থাকবো? সিনেমা নয় এটা। হিরোর এসে ম্যাজিক করে চোখের পলকে অন্যজনের এত বছরের ভালোবাসা কেড়ে নিবে? আমি কেঁদে কেঁদে মেনে নিয়ে বলবো তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে কর? নো নেভার, পসিবল না। আমার তোমাকে চাই পড়ি, অ্যান্ড এনি কস্ট। তুমি নিজ ইচ্ছায় আসবে, আসতে হবে। রাহাত শ্বাস ছাড়ে জোরে জোরে, উপর দিকে মাথা হেলিয়ে মুখ তুলে, চোখ বুজে অনুভব করে পানির স্পর্শ। ভিলেন তারা যারা হিরোর থেকে কেড়ে নেয় তার হিরোইনকে। তুমি আমার ছিলে, আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তোমাকে, সুতরাং তোমাকে আমার জীবনে ফেরত আনতে চাও। আমি ভিলেন, এটা কেমন হিসাব গরমিল হয়ে গেল না? 6 বছরের ভালোবাসালাম আমি, 1 মাসের মধ্যে বউ করে নিল অন্যজন, আর আমি তোমাকে নিজের করে চাইলে আমি খারাপ? নো, দ্যাট ইজ নট ফেয়ার পরি। তোমাকে গল্পে আমি হিরো হয়ে এন্ট্রি নিয়েছিলাম, শেষ অবধি হিরোই জিতব। মাঝখানে যারা আসে তারা প্যারাসাইট, তারা ভিলেন। তুমি আমার, শুধু আমার। ভোরের আলো ফুটছে ধরণী জুড়ে। হোটেল রুমের সফেদ বিছানায় এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে ঈশান। গত রাতে সব কাজ ছেড়ে ফিরতে ফিরতে ভোর হয়ে গেছিল। ঘুমিয়েছে সবে মিনিট 45 হয়তোবা। শব্দ করে ফোন বেজে উঠল। অসহ্য লাগছে ঈশানের। হাত বাড়িয়ে বেশ কয়েকবার কেটে দিয়েছে কল, তারপরে বেজে যাচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য লাগলো তার। ফোন কানে নিল, উপাস থেকে শোনা গেল তার পিতৃদেবের গম গম কণ্ঠ। ফোন কাটার সাহস কী করে হয় তোমার? কতবার কল দিচ্ছি, হিসেব আছে? এরই মধ্যে কণ্ঠে আরও দ্বিগুণ ধমক। মেজাজ খারাপ হলে ঈশান এক তো সাত সকালে কল দিয়ে ঘুমের 24টা বাজিয়ে দিছে, তার উপর চোটপাট করছে। নিজের ডাবল গরম গলায় বলল, আমাকে শান্তিতে না থাকতে দেওয়ার শপথ গ্রহণ করছেন আপনি? রাইসুল দেওয়ান খেপে গেলেন। সারা বেলা পড়ে পড়ে ঘুমানো এখনকার জেনারেশনে একটা বাজে স্বভাবে পরিণত হয়েছে। মুখে মুখে তর্ক করাটা একটা ফ্যাশন। এই ছেলে তার এক কাঠি উপরে। দিন দুনিয়ার খবর রাখো তুমি। ঈশান বিরক্ত কণ্ঠে বলল, নিজে সুস্থ থাকলে বাপের নাম, আমি মরে গেলে দুনিয়ার খবর রেখে লাভ কি? রশিদ সাহেব তেতে উঠলেন। দরকারি কথাটা অদরকারি ঠেকালো রাগে চোটে। এলাকায় আমার একটা মান সম্মান আছে তো নাকি? আমি কখন বললাম? তাহলে গ্রামে এত বড় একটা সমস্যা তুমি কোথায়? ঈশান অবাক হয়ে বলল, সম্মান আছে আপনার, সমস্যায় আমাকে দরকার কেন? বেয়াদবের মতো কথা বলবে না। গ্রামে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, বিকেলের মধ্যে বাড়ি ফিরবে। এখানে তোমার এ সময় কী কাজ? আমার তো মাথায় ঢুকছে না। আমি কয়েকদিন ফিরতে পারবো না, আপনারা সামলে নিন। রাইসুল দেওয়ান ধৈর্য হারা হলেন। ছেলের মহতারা কঠিন গলা বলে, হারু মাস্টারকে চেনো নাকি? তোমার শিক্ষক, ওনার মেয়ে মার্ডার আছে। মার্ডারের আগে মেয়েটাকে অসম্মানিত করেছে। বুঝতে পারছো কি বলছি? এলাকার কত বড় একটা দুঃসংবাদ, তারপরে বলবে আমার কাজ নেই এখানে আসে? হ্যাঁ? চোখ মেলে ঈশান তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কি কি ঠিক শুনলো? গলা পরিষ্কার করলো। নিশি নুরি একটাকেও বাড়ির বাইরে অ্যালাউ করবে না। ইটস অর্ডার। আমি আসছি। বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কাটলো ঈশান। ফোন বিছানায় এক প্রকার ছুরি দিয়ে চোখ মুখ ডলল, মাথার চুল টানলো। অসহ্য ব্যথা হচ্ছে। রাতে এত ঝড়ঝাঁকে ফোনে কারো নাম্বার ডায়াল করুক? গম্ভীর গলা বলল, পোস্টমর্টমের রিপোর্টে পুলিশের কাছে প্রস্তুত, রিপোর্ট দুপুরে আসবে। পুলিশের হাতে দেওয়ার আগে আমার চাই, কাজ হয়ে যাবে। তোমাদের ওদিকের কী অবস্থা? বডি অল ডান। দেখেছে গো, কাকপক্ষিতেও না খোঁজ পাওয়া গেছে। আর একটা দিন লাগবে। ওকে। বিছানা ছেড়ে দ্রুত ফ্রেশ হয়ে বের হলো ঈশান। আজকে আর ঘুম হলো না, আবার এতটা পথ ড্রাইভ করতে হবে, ক্লান্ত লাগছে। আচ্ছা, নিয়াজদের আজ ফেরার কথা, ওরা ফিরবে কি? অবশ্য না ফিরতে পারারই কথা। সাজিদ নিশ্চিত আটকে গেছে কেসটা নিয়ে। ঝটপট নিয়াজকে কল করলো আবার। নিয়াজ, অনিমা, সাজিদ সোফায় বসা। সাজিদ সবে ফিরছে থানা থেকে, ইনসিডেন্টটা নিয়ে আলোচনা করছে।
খুঁটিনাটি সব শুনছে নিয়াজ আর অনিমা। নিয়াজ ঈশানের বিষয়টাও জানিয়েছে সাজিদকে। আচমকা ঈশানের কল আশা করেনি কেউ। একটু পরে তারা কল করতে চাচ্ছিল, চোখাচোখি হলো তিনজনে। নিয়াজ কল তুলল, ঈশান ল্যাপটপে টাইপ করে ব্যস্ত। একই সাথে নিয়াজ কল রিসিভ করতে লাউড দিয়ে আবার চোখ রাখলো ল্যাপটপে। বাড়ি ফিরছিস আজ তোরা? তুই কোথায়? জানিস তো, প্রশ্ন করছিস কেন? নিয়াজ হাত থেকে ততক্ষণে ফোন নিজের হাতে নিল সাজিদ। গম্ভীর গলা বলল, রুষার লাস্ট লোকেশন সদরঘাট দেখাচ্ছে। ঈশান মোটেও চমকালো না, গম্ভীর গলা জবাব দিল, ফিরছিস কি আজকে নাকি আটকে গেলি? সাজি দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলা জবাব দিল, ফিরবো। আমাকে ওখানে তদন্ত করতে পাঠানো হবে। ছুটিতে যেতাম বাড়ি, সেটা এখন অন ডিউটিতে যাব, এটাই পার্থক্য। ঈশান বাঁকা আসলো, দ্যাটস গুড। এক কাজ কর, তোর থানার গাড়িটা থাকুক, আমারটাতে চল। আসবি বলিসনি কেন? পুলিশ বন্ধু সবেতেই যারা। তুই রুষার সাথে দেখা করছিস? নিয়াজকে দে। সাজিদ বিরক্ত হয় বারবার ঈশানের হেয়ালিতে। কথা এড়িয়ে যাচ্ছিস কেন ঈশান? কিছু জিজ্ঞাসা করছি তো। ঈশান শব্দ করে হাসে, বাঁকা গলা বলে, ঈশান আশ্বাস দেওয়ানের থেকে কৈফত চাইছিস? কৈফত নয়, তুই জানিস সবটা। কেন জিজ্ঞাসা করছিস? জানিস না? জানি। তাহলে যেটা ঘটেছে সেটা ঘটারই কথা। চাপ নিচ্ছিস কেন? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সো ডোন্ট প্যানিক, তৈরি হয়ে নে। বাবা দ্রুত যেতে বললো। হারু স্যারের মেয়ের বিষয়টা পুরো গ্রাম আপসেট। তো তদন্ত তো জলদি শুরু করা উচিত। সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এই ঈশানটার মাঝে মধ্যে কথা বলা দুষ্কর। রোজা আছিস? এক গ্লাস পানি খেয়ে আমার থেকে দুর্গতি। তাহলে ওকে, রেডি হচ্ছি আমরা। গাড়ি নিয়ে চলে আয় আমার বাড়ির সামনে। হোয়াইট রেডিসনে উঠছিস তো? হেসে ফেলল ঈশান। সে জানতো সাজিদ অলরেডি খোঁজ নিয়ে ফেলেছে তার। রাসেল সাহেব গম্ভীর মুখে ভাইদের নিয়ে বসেছেন। পুরো গ্রাম এক প্রকার আতঙ্ক ছড়িয়ে গেছে। যদিও বেশিরভাগ মানুষ বলছে মেয়েটারে দোষ, পালিয়ে গিয়েছিল প্রেমিকের সাথে, তবু নিজেদের বাড়ির 4-4টে বড় মেয়ে। রিশা, রোশনি না হয় সবে স্কুল পড়ে, নিশি, নুরি, তিতির, তমা সবাই প্রাপ্তবয়স্ক। বাইরে অহরহ যাতায়াতের প্রয়োজন পড়ে তাদের। তাদের মধ্যে তিতির তো থাকে দেশের সেই আর এক পাশে। বাবা মায়ের মন এত সহজে সবটা মেনে নিয়ে চুপ থাকে? বাড়ির গিন্নিরা সবাই আতঙ্কে মুখ মেখে বাড়ির কাজকর্মে ব্যস্ত। ছেলে মেয়েগুলো কেউ ওঠেনি এখনো। উঠলে সবাইকে একসাথে বসে আজকের পর একা একা ঘোরাঘুরি, স্কুল কলেজে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা হবে। রাহেলার শরীর থরথর করে কাঁপছে খবরটা শোনার পর থেকে। মেয়েটাকে সে চেনে, নিশির বন্ধু ছিল মেয়েটা। তবে এই গ্রামে কাকে না চেনে তারা? তাছাড়া মেয়েটাকে যথেষ্ট ভদ্র সভ্য। গ্রামের কোনো অনুষ্ঠানে কখনো অন্য সবার মতো হই হুল্লোড় বেলেল্লাপনা করতে দেখা যায় না। মায়ের সাথে সাথে থাকতো। গত বছর তাদের বাড়ির রোজা ইফতারি আয়োজনে এসে দেখেছিল শেষবার। ভাবতেই বুকটা মুচড় দিয়ে উঠছে। তিতির আর তম্মা কাল অত রাতে একা একা ফিরছিল। ঈশানের কথাটা না শুনে বড্ড ভুল করেছে। মেয়ে দুটির কিছু হয়ে গেলে ঈশান না হয় নিয়ে এসেছে, কিন্তু কিন্তু ওখানে যতক্ষণ ছিল তখন আল্লাহ না জানুক গায়ে কাঁটা দিচ্ছে তার। জায়েদের সাথে সেহরির সময় খবরটা শোনার পর থেকে এটা নিয়ে আলাপ করে যাচ্ছেন তিনি। ঈশান আসলে দরকার হলে মেয়েগুলোকে আচ্ছা করে ধমক দিতে বলবে। বিষয়টা আর মোটেও হেয়ালা ফেলা করা অবস্থা নেই। তিতির ঘুম থেকে উঠল তখন বেলা 12টা পার হয়ে গেছে। রাতে ঘুমায়নি, সেহরি খেয়ে একেবারে সেই শুয়েছে। এখন অবশ্য বেশ ফ্রেশ লাগছে খানিকটা। ফ্রেশ হয়ে নিচে নামতে চোখ পড়ল বসার ঘরে। পরিবারের সকলের চোখ কপালে ওঠার মতো অবস্থা। মামারা কেউ অফিসে যায়নি, এমন তো নয় নয়ন ভাইও না। নুরি, নিশি, তমা সেখানে বসে। তিতিরকে দেখে রাইসুল সাহেব হাতের ইশারা করলেন, কাছে গিয়ে বসলেন। তিতির বসলো বড় মামাকে ঘেঁষে। মাথায় হাত বুলালেন। মাথা যন্ত্রণা করে কি আজকাল? মাঝে মধ্যে করে, আজ করছে না মামা। রাইসুল সাহেব মলিন হাসলেন, গম্ভীর গলায় বললেন, ঈশান ফিরলে জলদি ভাবে ডাক্তারের কাছে যাবে কেমন? এই কথাটা যেন আমাকে আর একবারও বলতে না হয়। তিতির মাথা ঝাঁকায়। বাড়ির সকলে তার এই সমস্যা নিয়ে চিন্তিত। কতবার যে ডাক্তার দেখাতে নিয়ে যেতে যাওয়া হয় না। তা অবশ্য নিজের জন্য হয় না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মা গ্রামে। সুবর্ণাকে চিনবে? মনে করার চেষ্টা করলে তিতির মনে পড়ল না। তবে তমা, নুরি দুজনে চেনে মেয়েটাকে। তিতির দুদিকে মাথা নাড়ল, চিনি না তো মামা। সেখানে সেরকম থাকেনি তো, বিধায় চিনতে পারছে না। তোমার ঈশান ভাই? রাইসুল সাহেব মুখ সম্মুখে ঈশান ভাই বলতেই ফেলে চুপ করে গেলেন। গিন্নিরা মুখে শাড়ির আঁচল চাপা দিল।
রাসেল সাহেব গলা পরিষ্কার করলে বললেন, ঈশানের শিক্ষক ছিল মেয়েটার বাবা, আমাদের গ্রামে নিশির ক্লাসমেট। মেয়েটা মারা গেছে, বলতে পারো মেরে ফেলা হয়েছে। তোমরা বাড়ির কেউ না বলে গার্জিয়ান না নিয়ে আপাতত কয়েকদিন এক পাও বাইরে রাখবে না। তিতির অবাক চোখে তাকিয়ে রয়। তাদের এলাকা শান্তির এলাকা নামে পরিচিত, সেখানে জলজন্ত একটা মেয়ে ভাবা যায়? তবে কোনো ধরনের প্রশ্ন করলো না। সে অলরেডি লেট নিচে নামতে, তার মানে সবটা সবার জানা। তোমার থেকে উপরে গিয়ে শুনে নেবেক্ষণ। গুহারময় পায়চারিতে ব্যস্ত নুরি সকাল থেকে ইয়াসকে কলে পাচ্ছে না। আজকে দেখা করতে যাওয়ার কথা ছিল, সে বেচারা কালকে ফিরে যাবে। নানা দিকে ব্যস্ততা, আবার কবে দেখা হবে বলা মুশকিল। অথচ আজকে বের হতে পারছে না। এরকম একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। আজকে কোনো যুক্তিতে বের হওয়া সম্ভব না। তার মধ্যে ঈশান ফিরছে, এরই মধ্যে বের হতে চাওয়া আর স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়া একই বিষয়। কালকে তিতির তমাকে নিয়ে যতটা টেনশনে পড়ে গেছিল তারা, আজকে আবার সে বের হলে কেলেঙ্কারি ঘটবে একটা। ফোন করে জানিয়ে দিবে, সে গতিও নেই। আশ্চর্যের মানুষ একটা, ফোনও ধরার কি না ধরার কি আছে। নুরি আজকাল সব কিছু অসহ্য লাগছে। এমন একটা সম্পর্কে আটকে গেছে সে, সেটা থেকে বের হওয়া সম্ভব না তো। মানসিক শান্তিতে সেখানে বাঁচতে পারছে। 3 বছর সম্পর্ক, মুখের কথা ভেঙে ফেলা যায় না। বারান্দায় উঁচু করে দেওয়ালে দোলনায় গা এলিয়ে বসে আছে। বাইরের কড়া রোদে এসে গায়ে লাগছে। অবাক করার বিষয়, তার মোটেও গরম লাগছে না। কপালে হাত নিজের জ্বর নাকি বুঝতে চেষ্টা করলো, বোঝা গেল না। ইয়াজের সাথে প্রথম পরিচয় সম্ভবত ভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ট্যুরে। এতগুলো দিন একসাথে তারা। আজকাল ইয়াজের এত উদাসীনতা ভাবায় তাকে। বিয়ের আগে সব ধরনের সম্পর্ক হারাম, এই একটা লাইন বোঝাতে বোঝাতে ক্লান্ত সে। অন্তত কোনোভাবে বিয়েটা করে রাখলে তো এত মানসিক চাপটা আর লাগতো না। নিজের পরিবারকে চেনে। ইয়াজকে নাম মানার মতো ছেলে নয় সে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো পরিবার, বাবা মা দুজনে ভালো চাকরি করে, সুন্দর গোছানো সব কিছু। ইয়াজের সময় চাই। নুরি ভেবে পায় না বিয়ে করার জন্য কি কি গুছিয়ে নিতে হয়। সে তো এখনই তার সব দায়িত্ব নিতে বলছে না। এই যে সময় অসময়ে ইয়াস তাকে কাছে যায়, সেও মেয়ে, তারও শরীর আছে, ইচ্ছে তারও হয়। কিন্তু এভাবে বিয়ের আগে বারবার জোর জবরদস্তি করে টানা। নুরি বলতে গেলে মানসিকভাবে বিধ্বস্ত, কারো কাছে বলার উপায় নেই। আর না তো নিজে নিজে সহ্য করতে পারে আজকাল। তৃতীয়তম গোল্ড হয়ে বসেছে বারান্দায় থাই গ্লাসের সামনের মেঝেতে। বারান্দায় রোদ বিদায় বাইরে বসেনি, তবে রোদ হলেও বেশ ঠান্ডা বাতাস আসছে সেখানে। দুজনের চুলে খুলে দাও, গোসল করে জোহরের নামাজ পড়ে শুকোচ্ছে। এতক্ষণ ধরে জোর আলোচনায় চলছিল সুবর্ণার বিষয়টা নিয়ে। আপাতত সেই আলোচনায় ভাটি পড়ছে। তোমা এক হাত তিতিরের লম্বা চুলগুলো হাত দিয়ে পেঁচাচ্ছে। হেলান দেওয়ার দেওয়াল উদাস গলা বলল, কাল বড় ভাই কিছু বললো না কেন বলতো? তিতির ঠোঁট উল্টায়, মুখ বাঁকিয়ে বলল, আমি কি করে জানবো? তাহমিদ স্যারকে দেখে কিছু বললো না কেন? কি বলবে? তমা শব্দ করে হাসে, এক হাতে তিতিরের গাল টানে, বাঁকা গলায় বলে, খেয়াল করিসনি কিছু একটা? খবরদার বলবি না। তিতি তমার দিকে তাকায় না, বাইরে তাকিয়ে থাকে। তাদের বাড়ির সামনে একটা রাস্তা গেছে। সে রাস্তার ওপাশ থেকে যতদূর চোখ যায় খালি ধানক্ষেত। উদাস দৃষ্টি সেদিকে খেয়াল করার মতো কিছু নেই। তমা হতভম্ব হয় তিতির দিকে। ছিল না মানে? একদিকে তোর নতুন আশিক, তোর চিন্তায় গদগদ, অন্যদিকে বড় ভাইয়ের আগে জেলাস শীতে জ্বলছিল পুরো। অবশ্য দেখছিস তুই, মিথ্যে বলিস নেই। তিথি জবাব দিতে পারল না। সত্যি সে খেয়াল করছে, খুব খেয়াল করছে। মুখে বলল, ওটা তো তোর নিষেধ সত্ত্বেও বেরিয়েছিলাম বলে। তোমার মৃদু থাপ্পড় দেয় তিতিরের বাহুতে। যখন তুই তাহমিদ স্যারকে ভাইয়ের পরিচয় দিতে গিয়ে থেমে গেলি, মনে হলো বড় ভাইয়া তোকে কাঁচা খেয়ে ফেলতে চায়। তিতির মুখ ভেঙে, যত সব আদিক্ষেতা, ভালোবাসে না, অথচ অন্য কারোর সাথে দেখলে রাগারাগি করবে। কাল রাতে কোথায় গিয়েছিলি সেটা খুলে বল, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। তিথি তাদের গন্তব্যের কাহিনী জানালো। তমা অবাক হলো বেশ। তাদের এখানকার আশেপাশে যে এমন একটা জায়গা আছে জানা ছিল না তার। গদগদ হয়ে বলল, বেশ নিরিবিলি না? মাথা নাড়ে তিতির, দুহাতে চুলগুলো পিছনে ঠেলে দেয়। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তমা যেন আরও উৎসাহী হয়, তিতিরের কাছে বসলো। কিছু হয়েছে তাদের মধ্যে? ভাইয়া যে পরিমাণ রেগেছিল, মুভিতে যেমন হিরোরা রেগে গেলে রোমান্স করে, তেমন কিছু? মুখ চেপে ধরে তমাকে থামিয়ে দিল তিতির, ধমক দিল,
পাগল তুই, চুপ করবি? তোর ভাই হিরো? হিরো লাগে ভিলেন, আস্ত ভিলেন, ফালতু লোক। তমা হাসে। সামনে বলতে পারবি? না পারার কেসে। তুই ব্লাশ করছিস কেন বলতো? তমা এক প্রকার কোলের উপরে উঠে আসছে তিতিরের। তিতির দু হাতে ঠেলে সরালো ওকে। কাল রাতে কিছু হয়েছিল তাদের? হয়নি তো, জাস্ট ওইটুকু কোলেই তুলেছিল আর কি। বাজে লোকের বাজে কথা। তিতিরের এতটুকু মনে পড়তে কান দিয়ে গরম ধোঁয়া বেরোলো। মুখে বলল, কিচ্ছু হয়নি, হবেও না, অযথা তিলকে তাল বানাস না। তাও মুখ ভেঙায়, বাঁকা গলায় বলে, কিচ্ছু হয়নি, কিছু করিনি। ভাবিসও না, যত সম্ভব কিছু। এসব বলতে বলতে একদিক হুট করে বলবি, বাবুকে কোলে নে তো তমা। তোর বড় ভাইয়া নিজের আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছে না, দিয়ে আসে। তিতির লজ্জায় লাল হয়ে গেল তোমার উল্টোপাল্টা কথায়। তোমার খিলখিল করে হেসে ফেলল তিতিরের মুখের অবস্থা থেকে। তিতির ধমক দিতে চেয়েও দিতে পারল না। বাবুর নাম ঠিক করছিস? হ্যাঁ। ছেলে না মেয়ে, কোনটা চাস? তোমা থামবি? ঢং করবি না। এই ডায়লগ যদি তুই আমাকে না দিস একদিন, আমার নাম পাল্টে রাখবি। সেদিন আমি কিন্তু বাবুকে করে নেব না। তোদের রোমাঞ্চের সময় বাবুর মাঝখানে দিয়ে আমি ভাগবো। তিতির আর বসে থাকতে পারে না, কান ঝালামালা করছে তোমার এই কথাগুলো। উঠে যাওয়ার জন্য উদ্যত হতে হাত টেনে নিজের গায়ের উপর ফেললো তমা। গলা জড়িয়ে নিয়ে বলল, লজ্জায় লাল হয়ে লাভ নেই। মারামারি করতে করতে একদিন দুটোই ছুটবি বাচ্চাদের মারামারি থামাতে। সেদিন বেশি দেরি নেই বলে দিলাম। অসম্ভব কথাবার্তা। থামতো। তোমার শব্দ করে হাসলো। হাসির চোটে চোখ দিয়ে পানি গড়ায়। ফিচেল গলায় বলে, আজ এক কাজ করি, তহমিদ স্যারকে বিয়ের প্রস্তাব আনতে বলে। আমি শিওর ভদ্রলোক এক পায়ে খাড়া, নাচতে নাচতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে দেখিস। তিতির আরেক দফা থাপ্পড় মারে তমার হাতে। তবে মুখে আর কিছু বলে না, চোখ বুজে পড়ে থাকে তমার কাঁধে। তমা অনবরত হাসছে তাকে খেপাতে। আর সে কি ভাবছে? তোমার কথাগুলো মাথায় ঘুরছে। বাচ্চা এর কথা আগে নিশি নুরিকেও বলছে। সব অলৌকিক কল্পনা, আর কিছু নেই। তসর আর ঈশানের বাচ্চা, এও সম্ভব? এই জীবনেও নয়। সেখানেই একটা সুস্থ স্বাভাবিক মুখে কিছু বলে না, চোখ বুজে পড়ে থাকে তোমার কাছে। তমা অনবরত হাসছে তাকে খেপাতে। সে আর ভাবছে তোমার কথা।